নমস্কার, ক্রাইম ডায়েরিতে আপনাদের স্বাগত। আপনারা এতদিনে সবাই জেনে গেছেন যে আমাদের ক্রাইম ডায়েরির উদ্দেশ্য শুধুমাত্র বিনোদনমূলক অনুষ্ঠান নয়। এই অনুষ্ঠানের উদ্দেশ্য সমাজের আনাচে কানাচে ঘটে যাওয়া মারাত্মক সব অপরাধমূলক কর্মকাণ্ডের চিত্ররূপ তুলে ধরে আপনাদের সতর্ক করা, সাবধান করা। দেখুন, মুখ বুজে সহ্য করাটা দুর্বলতা, কিন্তু চোখের সামনে অপরাধ হচ্ছে দেখে প্রতিবাদ না করে নির্লিপ্ত থাকার অর্থ সমাজের প্রতি নিজের দায়িত্ব এড়িয়ে যাওয়া। আর সেটা যাতে না হয় সেই জন্য দেখতে হবে আমাদের আজকের ক্রাইম ডায়েরির এই রোমহর্ষক পর্ব। কি ব্যাপার? এত জোরে কিসের আওয়াজ হলো? উপর থেকে কিছু পড়লো নাকি? স্ট্রেঞ্জ, কই একবার দেখি তো। কি হয়েছে কি বাপি? উপর থেকে তুই একটা কিছু পড়ার শব্দ পেলি না? হ্যাঁ পেলাম তো। চল তো দেখি। হয়ন! দাদা ভাই! হয়ন! 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 ভাই! কি করে হলো? এত বড় সর্বনাশ কি করে হলো? হয়ন! 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 কি করে হলো? বড় সর্বনাশ আমাদের কি করে হলো? হয়ন! সাল 2025, কাঁথি থানার এলাকার উল্লাসনগর থেকে সকাল সকাল একদিন আমাদের থানায় ফোন করে জানানো হয় ওখানে এক বাড়ির সামনে পড়ে রয়েছে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ। আমরা খবর পেয়ে থানা থেকে বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই। কিন্তু কে এই যুবক, কিভাবে মৃত্যু হলো তার? এটা কি খুন নাকি আত্মহত্যা? এইসব প্রশ্নের উত্তর পেতে আমাদের তদন্ত শুরু হয়। স্যার, ও নিজেই করুক বা কেউ ওকে পেছন থেকে ধাক্কাই দিক না কেন, ও কিন্তু ওপর থেকেই পড়েছে। হ্যাঁ, সেরকমই মনে হচ্ছে, ছাদ থেকে পড়ে গেছে ছেলেটা। স্যার, এই ঘটনাটা ঘটলো কি করে সেটাই তো বুঝতে পারছি না। সেটা বোঝার জন্যই তো আমরা তদন্ত শুরু করছি রাধিকা। রাইট স্যার। এই ছেলেটার নাম কি? স্যার অয়ন সোম। বয়স কত? বললো তো 19-20 বছর। কে বললো? স্যার, ওর বন্ধু। কোথায় সে? ওই যে ওখানটায় দাঁড়িয়ে আছে। তুমি অয়নের বন্ধু? হ্যাঁ স্যার। কিরকম বন্ধু শুনি? আমি স্যার এই পাড়াতেই থাকি, এখান থেকে 2টো বাড়ি ছেড়েই আমার বাড়ি।
আমি আর অয়ন কিন্ডার গার্ডেন থেকে কলেজ পর্যন্ত একসাথেই পড়েছি। তোমার বন্ধু কলেজে পড়তো? হ্যাঁ স্যার, এই বছরই আমি আর অয়ন কমার্স নিয়ে এখানকারই একটা কলেজে একসাথে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম। তোমার নাম কি? আমার নাম সুজয় বণিক। আচ্ছা, কিভাবে জানতে পারলে তুমি অয়ন ছাদ থেকে পড়েছে? আমি স্যার এই একটু আগে এখান থেকে দুধের প্যাকেট আনতে যাচ্ছিলাম, আর তখনই আমি এই বাড়ি থেকে চিৎকার চেঁচামেচি আর কান্নাকাটির শব্দ শুনে ছুটে এসে দেখি অয়ন এখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তখন ওখানে কেউ ছিল? হ্যাঁ স্যার, ছিল তো। কে ছিল? কাকু আর টিনা। কাকু আর টিনা বলতে? অয়নের বাবা আর বোন। তাদের এখানে কাউকে তো দেখছি না। স্যার ওরা বসে এখানে মারাত্মকভাবে কান্নাকাটি করছিল, তো আমি ওদের বুঝিয়ে সুঝিয়ে ভেতরে পাঠিয়েছি। না না, এটা তুমি ভালো করেছো। হ্যাঁ, যেটা বলছিলাম, অয়নের বাবা আর বোনকে ছাড়া এখানে তুমি আর কাউকে দেখেছিলে? কই না তো স্যার। আচ্ছা, তুমি তো বলছো তুমি অয়নের শুধু পাড়ার বন্ধু না, ছোটবেলায় একসাথে পড়াশোনা করেছো। হ্যাঁ স্যার। তোমার কি মনে হয় অয়ন কি আত্মহত্যা করেছে? কি হলো, চুপ করে আছো কেন? যেটা জিজ্ঞাসা করছি উত্তর দাও। না মানে সুজয়, ভয়ের কোনো কারণ নেই। স্যার যা জিজ্ঞাসা করছেন বলো, তাতে আমাদের তদন্ত করতে সুবিধা হবে। আসলে আসলে কয়েক সপ্তাহ ধরে না ও খুব ডিপ্রেশনে ছিল। কেন অয়ন ডিপ্রেশনে ছিল কেন? আসলে দূর ব্যাং, আজকে আমার গাড়ির ইঞ্জিনটাই স্টার্ট নিল না শালা। মুহূর্তে আজকেই গাড়ির ইঞ্জিনটা খারাপ হয়ে গেল আমার। ও আর স্টার্ট নেবে না, ঠিক যেমন আমার জীবনটাও আর স্টার্ট নিচ্ছে না। এই অয়ন, বেশ কিছুদিন ধরে দেখছি তুই প্রচুর নেগেটিভ কথাবার্তা বলছিস। এই কি হয়েছে রে তোর ভাই? সেরকম কিছু হয়নি রে ভাই, শুধু তোর বাইকের ইঞ্জিনের মতো আমার জীবনের ইঞ্জিনটা না হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। ভাই তোকে একটা কথা বলবো? বল। সবাই তো আমায় কিছু না কিছু বলছে, তুইও বা বাদ থাকবি কেন? বলে ফেল, তোর কি বলার আছে। দেখ ভাই, তোকে কে কি বলছে সেটা আমি জানি না, কিন্তু আমি তোকে বলবো তুই এই মেয়েটাকে ভুলে যা। ভুলে যা বললেই কি ভুলে যাওয়া যায় রে সুজয়? বিশেষ করে এমন একজন মানুষকে যাকে আমি আমার জান প্রাণ দিয়ে ভালোবেসেছি। জানি, সবই জানি, কিন্তু ও যে তোর সাথে আর থাকতে চায় না, তখন তুই কেন সেটাকে মেনে নিতে পারছিস না? মেনে নিতাম যদি ও ঠান্ডা মাথায় ভালোভাবে আমার সঙ্গে সম্পর্কটা শেষ করে দিত, কিন্তু ও যে ব্যবহারটা আমার সাথে করেছে। হ্যাঁ আয়ন, আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখবো না। কিন্তু হঠাৎ কি এমন হলো যে তুমি এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিলে? কারণ আমি চাই না কোনো নেশাখোর থার্ড ক্লাস ছেলের সাথে আমার নামটা জড়াক। নেশাখোর থার্ড ক্লাস ছেলে মানে? তুমি কি অস্বীকার করতে পারবে যে তুমি মদ গাঁজার নেশা ট্যাবলেট খাও না? এসব কি বলছো তুমি ডালিয়া? আমি নেশা করি? হ্যাঁ করো তো, নেশায় ডুবে থাকো। এসব কে বলেছে তোমায়? সে যেই বলে থাকুক। শোনো ডালিয়া, শোনো, আমি সিগারেট খাই, সেটাও মাঝে মধ্যে। বিশ্বাস করো, আমি আজ পর্যন্ত কোনোদিন মদ ছুঁয়েও দেখিনি, আর গাঁজা আর নেশা ট্যাবলেট তো অনেক দূরের কথা। একদম মিথ্যা কথা বলবে না। মিথ্যে নয়, আমি সত্যি বলছি। আমি আমার মরা মায়ের দিব্যি খেয়ে তোমায় বলছি। এখন নিজের দোষ থাকতে নিজের মরা মায়ের দিব্যি খাচ্ছ? ছি অয়ন, আর কত নিচে নামবে তুমি? প্লিজ ডালিয়া, তুমি জানো আমি আমার মাকে কতটা ভালোবাসি, আর আজ হয়তো মা আমার সঙ্গে নেই, কিন্তু আমি আমার মাকে সেই আগের মতোই ভালোবাসি। আর মায়ের নামে এইরকম মিথ্যা দিব্যি খাওয়ার কথা তো আমি ভাবতেও পারি না। এই শোনো, এসব এনিয়ে বেনিয়ে ন্যাকা কাণ্ড কেটে না কোনো লাভ হবে না। আর তাছাড়া অভিষেক দাদা বলেই দিয়েছে যে তোমার আমার সম্পর্কটা আর রাখাটা উচিত হবে না। অভিষেক দা? সে কে? অভিষেক গাঙ্গুলি, আমাদের কলেজে থার্ড ইয়ারে সায়েন্স নিয়ে পড়ছে। ও হ্যাঁ, চিনি, কিন্তু তুমি আমার সাথে সম্পর্ক রাখবে কিনা সেটা অভিষেক দা ঠিক করে দিল কেন? কে ও? তোমার সাথে ওর কিসের সম্পর্ক? অভিষেক দা আমাকে প্রপোজ করেছে। সে কি? কবে? সে যবেই হোক। তুমি কি বলেছো? আমি হ্যাঁ বলে দিয়েছি। তুমি ওকে হ্যাঁ করে দিয়েছো? অভিষেক দার বাবা অনেক বড় লোক, আর ও একমাত্র ছেলে, আর তাছাড়া দেখতেও বেশ হ্যান্ডসাম। ওকে কি করে ফেরাই বলো? হাতের লক্ষ্মীকে কেউ কি পায়ে ঠেলে? বাহ ডালিয়া বাহ, সেই 2023 সাল থেকে আমার সাথে প্রেম করে, আমার সাথে থাকার প্রতিজ্ঞা করে, আর যেই বড়লোক ঘরের ছেলে দেখলে সেই আমাকে ছেড়ে ওকে আঁকড়ে ধরলে। বেশ করেছি। তুমি মধ্যবিত্ত আর ওরা বড় লোক,
আর মধ্যবিত্তদের জীবন কেমন হয় একজন মধ্যবিত্ত ঘরের মেয়ে হয়ে সেটা আমি খুব ভালো করে জানি। সারাটা জীবন শুধু আপোষ করা, মানিয়ে নেওয়া। আমি কি সারা জীবন এটাই করে যাব? আচ্ছা ডালিয়া, আমি যে পাশ করে ভবিষ্যতে কোনো বিরাট চাকরি পাবো না সেটা তুমি জানলে কি করে? হয়তো আমি অভিষেক গাঙ্গুলির বাবার থেকে অনেক বড় লোক হয়ে যাব। এই শোনো, তুমি না জ্যোতিষী নও, আর এমনিতেও আমি জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করি না। আর একটা কথা তো হয়েই গেছে যে আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখবো না, ব্যাস মিটে গেল। আমি কিন্তু তোমায় এত সহজে ছাড়বো না ডালিয়া। আমাকে একদম জোর জবরদস্তি করবে না, নইলে কিন্তু অভিষেক দা তোমার নাট বল্টু টাইট করে দেবে। বাই। ও হ্যাঁ, আর আমাকে কোনোদিনও ডিস্টার্ব করবে না। ডালিয়া যে এত অ্যাগ্রেসিভ, এত বেঈমান, এত লোভী, সেটা আমি কোনোদিন ভাবতেও পারিনি। আর এটাও ভাবতে পারিনি ও আমায় থ্রেড দেওয়ার জন্য অভিষেককে। এই শোন, কি ব্যাপার অভিষেক দা, তুমি এইভাবে হঠাৎ আমার রাস্তা আটকালে? তোর খুব তেল হয়েছে না? মানে? মানে একটাই, তোর ডানা গজিয়েছে বল। আর এই ডানা গজালে সেই ডানা কিভাবে ছাড়তে হয় এই অভিষেক গাঙ্গুলি না খুব ভালো মতো জানে। তুমি কি বলতে চাইছো বলো তো? বলতে চাইছি একটাই কথা, তুই ডালিয়ার পেছন ছেড়ে দে। ও যখন তোকে জানিয়ে দিয়েছে ও তোর সাথে আর সম্পর্কে থাকবে না, তারপরেও তুই ওকে ফোন করে মেসেজ করে বিরক্ত করছিস কেন? সে কৈফত কি আমি তোমায় দেবো নাকি? আলবার দিতে হবে। কেন? কে তুমি? আমি ওকে ভালোবাসি, আমার গার্লফ্রেন্ড। বললেই হলো, মগের মুল্লুক নাকি? অয়ন শোন, তোকে দেখে ভদ্র ঘরের ছেলে বলেই মনে হয়, তাই খুব ভদ্রভাবে বলছি, ডালিয়ার ল্যাচ ছেড়ে দে, নাহলে কিন্তু মহা বিপদে পড়বি। এসব হুমকি টুমকি না অন্য কাউকে দিও, আমায় এসব বলে লাভ নেই। আমি তোমাদের মতোই বড়লোক বাপের উচ্ছনা দেওয়া ছেলেদের কোনো ভয় পাই না। তোমরা শুধু পয়সার জোরে অন্য কারো গার্লফ্রেন্ডকে চিনিয়ে নিতে পারো, আর রাস্তায় দিনে দুপুরে গুন্ডামি করতে পারো। মাথার উপর থেকে যখন বড়লোক বাপের ছায়াটা চলে যাবে না, তখন তোমাদের যে কি অবস্থা হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। তুই কথাটা যখন বাপ পর্যন্ত টেনে নিয়ে গেলি না, তোকে একটা কথা পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আমার পেছনে লাগতে আসিস না। আমি কি করতে পারি আর কি না করতে পারি না জাস্ট তোর কোনো আইডিয়া নেই। ডালিয়ার পেছন না ছাড়লে না, তোর ওই বুড়ো বাপ আছে না, ওটাকে টানতে টানতে নিয়ে এসে ল্যাম্পপোস্টে বেঁধে চাপকাবো। তখন আবার বলতে আসিস না, অভিষেক দা প্লিজ আমার বাবাকে ছেড়ে দাও, আমার বাবাকে মেরো না। সে কি, অভিষেক তোকে রাস্তায় ধরে হুমকি দিয়েছে, চড় মেরেছে? এই কবে মেরেছে? তুই আমার জানাসনি তো? সেদিন তুই কলেজে আসিস নি, তা তুই তো আমাকে ফোন করে জানাতে পারতিস। বলে কি লাভ হতো? ক্লাব থেকে ছেলে নিয়ে গিয়ে না ওই অভিষেককে রাস্তায় ফেলে উদুম কেলাতাম। না সুজয়, এসব করলে অশান্তি আরো বাড়তো। আর অভিষেককে পেটালে কি আমি আমার ডালিয়াকে ফিরে পেয়ে যাব? সে যাই হোক, কিন্তু সব শেষ হয়ে গেছে ভাই, সব শেষ হয়ে গেছে। স্টেডিয়াম স্টেডিয়াম কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। চ, তুই আয় আমার সাথে, তুই আয়। তার মানে অয়নের রিসেন্টলি ব্রেকআপ হয়েছিল, তাই তো? হ্যাঁ স্যার, আর সেই জন্যই অয়ন খুব ডিপ্রেশনে থাকতো। কিন্তু 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 কি? কিন্তু সেই কারণে অয়ন সুইসাইড করবে এটা আমি ঠিক বিশ্বাস করি না স্যার। কেন বিশ্বাস না করার কারণটা কি? অয়ন খুব হাসি খুশি ছেলে ছিল স্যার, ওর মধ্যে প্রচণ্ড লাইফ ছিল। ওর মা ডেঙ্গুতে মারা যাওয়ার পর ও মনে মনে কষ্ট পেলেও আস্তে আস্তে ঠিক নিজেকে সামলে নিয়েছিল। ওর বাবা আর বোনকে প্রচণ্ড ভালোবাসতো। কাকু আর টিনাকে ছেড়ে ও এত বড় একটা ডিসিশন নেবে এটা আমি ঠিক বিশ্বাস করি না স্যার। তার মানে তোমার সন্দেহ কেউ তোমার বন্ধুকে উপর থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে? আমারও তো সেরকম মনে হয় স্যার। আচ্ছা, কে এরকম কাজ করবে বলে তোমার মনে হয়? বাড়ির কেউ না বাইরের কেউ? বাড়ির কেউ বলতে তো কাকু আর টিনা, ওরা এই কাজটা করবে না। না, বাইরের কেউ এই কাজটা করেছে।
কিন্তু বাইরের লোক বাড়িতে ঢুকবে কি করে? এত সকাল সকাল তো বাড়ির সদর দরজা বন্ধই থাকে। আসলে স্যার কাকু রোজ ভোরবেলায় ঘুম থেকে ওঠে 5টা নাগাদ, তারপর বাড়ি থেকে বেরিয়ে মর্নিং ওয়াক করে আধ ঘন্টা পর আবার বাড়িতে ফিরে আসে। সেই সকালবেলা যে ওদের সদর দরজা খোলা হয় রাত পর্যন্ত আর বন্ধ হয় না, যাকে বলে অবারিত দ্বার। ঠিক আছে, তুমি এখন কোথাও যাবে না, ওই এখানে গিয়ে দাঁড়াও, তোমার স্টেটমেন্ট রেকর্ড করা হবে, তারপরে তুমি যেতে পারো। রাধিকা, অনের বন্ধু যা বললো ব্যাপারটা কিন্তু বড্ড গোল মেলে। হ্যাঁ স্যার, আমারও তাই মনে হচ্ছে। দেখো, ভোরবেলা থেকে রাত পর্যন্ত কোনো বাড়ির সদর দরজা যদি হাত করে খোলা থাকে, তাহলে সৎ উদ্দেশ্যেই হোক বা অসৎ উদ্দেশ্যেই হোক, যে কোনো কারোর পক্ষে যে কোনো মুহূর্তে এ বাড়িতে ঢুকে পড়াটা কিন্তু অসম্ভব নয়। সেক্ষেত্রে এটা হতে পারে যে চুপচাপ কেউ এই বাড়িতে ঢুকে অয়নকে টেনে ছাদে নিয়ে গিয়ে ওখান থেকে ধাক্কা মেরে ফেলে আবার চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। আপনার কি মনে হয় স্যার, কাজটা ডালিয়া করেছে না সুজয় যে ছেলেটির নাম করলো অভিষেক সে করেছে? দেখো, সেটা এখনই বলা সম্ভব নয়। প্রত্যক্ষ প্রমাণ ছাড়া কাউকে দোষী বলাটা উচিত নয়। তাহলে স্যার? তাহলে একবার অয়নের বাবার বোনের সাথে কথা বলতে হবে। মানে সুজয় বলে ছেলেটা যা বললো সেটা আদৌ ঠিক কিনা সেটা আমাদের একবার ক্রস চেক করে দেখাটা দরকার। কিন্তু সমস্যা একটাই। কি স্যার? অয়নের বাবার বোন আমাদের সাথে কথা বলার অবস্থায় আছে কিনা। ঠিক আছে স্যার, চলুন দেখি। চলো। অয়ন, তুই কেন আমায় ছেড়ে চলে গেলি অয়ন? কেন কেন চলে গেলি অয়ন তুই আমায় ছেড়ে? তোর মা আমায় ছেড়ে চলে গেছে, আজ তুই আমায় ছেড়ে চলে গেলি। কেন গেলি অয়ন? আমি কি অপরাধ করেছি যে তুই আমায় এত বড় কষ্ট দিলি? দাদা ভাই, আমি কাকে রাখি পড়াবো? আমি কার কপালে ফোঁটা দেব বল? আমি কার কাছে ফুচকা খাওয়ার জন্য বায়না করব? কার সঙ্গে উঠতে বসতে ঝগড়া করব? আমাদের সব শেষ হয়ে গেল, আমরা শেষ হয়ে গেলাম। আমরা কি নিয়ে বাঁচবো বল? আমরা কি নিয়ে বাঁচবো? মিস্টার সোম, বসুন বসুন বসুন। আপনি নিজেকে একটু শক্ত করুন প্লিজ। অফিসার, আমাকে শক্ত হতে বলছেন? কোনো বাবা তার সন্তানের রক্তাক্ত দেহ দেখলে শান্ত থাকতে পারে, শক্ত হতে পারে? আমি জানি মিস্টার সোম, কিন্তু দেখুন, এত বড় একটা ঘটনা কি করে ঘটলো সেটা তো আমাদের তদন্ত করে বের করতে হবে, বলুন। আর সেই জন্য আমাদের দরকার আপনাদের সহযোগিতা। সহযোগিতা করলে আমার সন্তান আমার কাছে ফিরে আসবে অফিসার? না, আপনার ছেলে আর ফিরে আসবে না, কিন্তু ওর এই পরিণতির জন্য যে বা যারা দায়ী, আপনাদের সহযোগিতা পেলে আমরা তাদেরকে ঠিক ধরে আইনের আওতায় আনতে পারবো। আমি সেটাই চাই অফিসার। তাহলে স্যার আপনাদের যা যা জিজ্ঞাসা করছেন তার ঠিকঠাক উত্তরটা দেবেন। বলুন, আপনারা কি জানতে চান? আচ্ছা, আপনার ছেলে তো এখানকার কলেজে কমার্স নিয়ে ফার্স্ট ইয়ারে পড়তো। হ্যাঁ, আমার ছেলে আর ওর বন্ধু সুজয় এবছর কলেজে কমার্স নিয়ে ভর্তি হয়েছে। হ্যাঁ, এই সুজয় নামে ছেলেটার সঙ্গে আমাদের বাইরে অনেকক্ষণ বিস্তারিত আলোচনা হলো, অনেক কিছু বললো আমাদের, আর সেই ব্যাপারে আমরা আপনাদের সঙ্গে কথা বলে একটু ভেরিফাই করতে চাইছিলাম। সুজয় আপনাদের কি বলেছে? আপনার ছেলে কোনো নেশা ভাঙ করতো? না 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 না, আমার ছেলের মধ্যে এসব কোনো বদগুণ ছিল না। আমার দাদা ভাই শুধু মাঝের মধ্যে সিগারেট খেত, কিন্তু রেগুলার নয়। আচ্ছা, আপনার ডালিয়া বলে কাউকে চেনেন? হ্যাঁ, চিনি তো। কিভাবে চেনেন? অয়ন 2023 সালে একবার ওই ডালিয়া বলে মেয়েটাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিল। থাক থাক, আর প্রণাম করা দরকার নেই। এখন তো হাইটেকের যুগ, এই প্রণাম টনামের চল সব উঠে গেছে। সে উঠে গেলে উঠে যাক,
আমার মা বাবা আমাকে ছোটবেলা থেকে যে সংস্কার দিয়েছে আমি সেটাই মেনে চলবো। বাহ 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 বাহ, তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো। তোমার কথা শুনেই মনে হচ্ছে তুমি একটি শিক্ষিত এবং কালচার ফ্যামিলির মেয়ে। আচ্ছা, তোমার নামটা যেন কি বললে? কেন, অয়ন আপনাকে বলেনি যে ও আজ কাকে বাড়িতে আনছে? না, অয়ন আমাকে সেভাবে কিছু বলেনি, তবে ও আমাকে বলেছে ও স্পেশাল একজন কাউকে বাড়িতে আনবে। তা স্পেশাল না হলে কি দাদা ভাই আর কাউকে বাড়িতে আনতো বাপি? তুই চুপ করবি, ফাজলামি করবি না একদম। সারাদিন দাদার বোনের মধ্যেই খুনসিটি লেগেই আছে। সে তো দেখেই বুঝতে পারছি। বাদ দাও, তোমার নামটা যেন কি বললে? ডালিয়া, ডালিয়া আড্ডো। তুমি কোথায় থাকো? গান্ধী কলোনিতে। বাড়িতে কে কে আছে? বাপি, ও ঠিকুজি গোষ্ঠী জেনে তুমি কি করবে বলো তো? ও মা, ঠিকুজি গোষ্ঠী না জানলে বাপি ওদের বাড়িতে গিয়ে কথাটা পারবে কি করে? কি থামবি? হ্যাঁ রে, আমি ডালিয়াদের বাড়িতে গিয়ে কি কথা পারবো রে? দাদা ভাই, বাপিকে বলবো সব খুলে? বলবো? তবে রে, তার মানে ডালিয়া মাঝে মধ্যে এই বাড়িতে আসতো? না, আসতো না। না তো মানে মাঝে মধ্যে আসতো না? অয়ন ওই একবারই ওকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিল, তারপর আর কোনোদিনও ডালিয়া আমাদের বাড়িতে আসেনি। কেন আসেনি কেন? সেটা আমি বলতে পারবো না। আমি অয়নকে অনেকবার বলেছিলাম মেয়েটাকে আমাদের বাড়িতে নিয়ে আসার জন্য, এমনকি ডিনারে ইনভাইট করতেও বলেছিলাম, কিন্তু অয়ন আমার কোনো কথা শোনেনি, আর ডালিয়াকেও আমাদের বাড়িতে কোনোদিন ইনভাইট করেনি। আচ্ছা, আপনি কি জানতেন যে আপনার ছেলের সঙ্গে ডালিয়ার একটা সম্পর্ক ছিল? সম্পর্ক না থাকলে স্যার কেউ কাউকে হুট করে কারোর বাড়িতে নিয়ে আসে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য? তার মানে আপনি জানতেন? অয়ন আমাকে কোনোদিনও মুখ ফুটে বলেনি। বাবা হিসেবে আমি ওর হাবভাব দেখে অনুমান করেছিলাম যে মেয়েটার সঙ্গে ওর কোনো সম্পর্ক আছে। তোমার দাদা ভাই তোমাকে এই ব্যাপারে কিছু বলেনি? বলেছিল। কি বলেছিল? যেদিন রাতে ডালিয়া দিয়ে আমাদের বাড়িতে এসেছিল, সেদিন রাতে দাদা ভাই, তোর কিন্তু চয়েস আছে রে। মানে একটু ঝেড়ে কাজ তো দেখি। মানে আমি এরকমই একটা বৌদি চেয়েছিলাম। তা তোকে কে বললো যে ডালিয়ায় তোর হবু বৌদি? এই কথা আবার কাউকে বলতে হয় নাকি রে? একটু বুদ্ধি লাগালেই জানা যায়। হ্যাঁ, ডালিয়ার সাথে আমার 1 বছর ধরে চলছে, কিন্তু খবরদার ঘুণক্ষরও যেন কেউ টেন না পায়। গুণাক্ষর মানে তো বাপি। আর তুই চিন্তা করিস না, আমি না বললে বাপি জানতেও পারবে না। থাক, তোকে আমার একটু ভরসা নেই। দেখবো কাল সকালেই হয়তো বাপিকে হর হর করে সব বলে এসেছিস। আরে বলবো না রে, বলবো না। শুধু তুই আমাকে সপ্তাহে 2 দিন করে ফুচকা খাওয়ার টাকা দিস, দেখবি আমার পেটে বোম মারলেও আর কোনো কথাই বেরোবে না। তবে রে, ও মা, তুই আমাকে ব্ল্যাকমেল করছিস? হ্যাঁ, ব্ল্যাকমেল করছিস? লাগছে। কথা আছে, কথা আছে, ছাড় ছাড়। বল কি কথা আছে? দেখ, আমি বাপিকে বলবো না, কিন্তু তার মানে এইটা না যে বাপি জানতে পারবে না। হ্যাঁ, বাপি বাইরের কারোর থেকে জানতেই পারে। হ্যাঁ, ওটাই তো ভয়। তবে বাপি জানতে পারলে এই তোদের সম্পর্কটা নিয়ে কোনো আপত্তি করবে না। তা তুই কি করে জানলি? সন্ধ্যাবেলা ডালিয়া দিয়ে আসলো, তখন বাপির মুখ চোখ দেখে আমি বুঝতে পেরেছি যে বাপির ডালিয়া দিকে হেভি পছন্দ হয়েছে। আমারও মনে হয়েছিল জানিস, বাপির মনে হয় মনে মনে ডালিয়াকে খুব পছন্দ হয়েছে। যদি তাই হয় তাহলে কিন্তু খুব সাবধান দাদা ভাই। মানে না, মানে সাবধান হতে বলছিস কেন? দেখ, বাপি কিন্তু বাবা হিসেবে তোদের দুজনের সম্পর্কটা নিয়ে অনেক স্বপ্ন দেখবে, কিন্তু পরে গিয়ে যদি জানতে পারে তোরা দুজনে মিলে টাইম পাস করছিস, তাহলে কিন্তু বাপি তখন অনেক কষ্ট পাবে। হ্যাঁ, কিছু বলবে না, কিন্তু মনে মনে অনেক কষ্ট পাবে রে দাদা ভাই। আরে না রে টিনা, আমি আর ডালিয়া দুজনেই খুব সিরিয়াস, আর আমরা একেবারে টাইম পাস করছি না। সেই জন্যই তো আমি যখন ডালিয়াকে বাড়িতে এনেছিলাম, ডালিয়া তেমনি আমাকে ওদের বাড়িতে নিয়ে গিয়েছিল। থাক বাবা, থাক 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 থাক, বসো বসো বসো। আচ্ছা, তাহলে তুমি হচ্ছ আমাদের মেয়ের স্পেশাল বন্ধু, তাই তো? ডালিয়া বুঝি আমার কথা আপনাদের প্রায়ই বলে। প্রায় বলে কি গো, ও তো সারাক্ষণ শুধু তোমার কথাই বলে, বলতে বলতে একেবারে হাঁপিয়ে যায়, তবু ওর কথা শেষ হয় না।
কি কাণ্ড দেখুন। আচ্ছা মা, বনু কেন অয়নের কথা বলবে না বলো তো? অয়ন একটা ভালো ছেলে, আর দেখতেও বেশ মিষ্টি, পড়াশোনাতেও কিন্তু বেশ ভালো, আর বংশের কথা তুমি একটু বাড়িয়ে চড়িয়ে বলছো। শোনো ভাই, আমি না বাস কন্ট্রাক্টারই করি, সারাদিন এরকম 2-4 হাজার মানুষ না চড়িয়ে বেড়াই। এক ঝলকে দেখলেই বুঝতে পারি কে কেমন মাল। তাহলে আমিও বলি, এর থেকে ভালো ক্যারেক্টার সার্টিফিকেট কিন্তু আর হয় না। তা অয়ন, তোমার ভবিষ্যতের লক্ষ্য কি? মানে গ্র্যাজুয়েশন করার পরে তুমি কি করবে বলে ঠিক করেছো? ভেবেছি পাশ করার পরে সরকারি চাকরির পরীক্ষাগুলো দেবো। বাহ, পেয়ে গেলে আমিও বাবার মতো সরকারি চাকরি করব। ও, তোমার বাবা বুঝি সরকারি চাকরি করেন? হ্যাঁ কাকিমা, বাবা স্টেট ইলেকট্রিসিটি বোর্ডে কাজ করেন। আচ্ছা, তোমার একটা ছোট বোন আছে তো, সে কি করে? টিনা তো এই জাস্ট ক্লাস 9-এ উঠলো। আচ্ছা, চমৎকার। হ্যাঁ, এই সীমা, তুমি এখানে হা করে বসে থেকে কি করছো? যাও, একটু মিষ্টি টিষ্টি নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি, তুমি বসো বাবা, আমি আসছি। এই চল। আবার মিষ্টির কি দরকার ছিল? সে কি কথা বলছো অয়ন? তুমি প্রথমবার আমাদের বাড়িতে এসেছো, তারপরে হবু জামাই বলে কথা, একটু মিষ্টি মুখ তো করতেই হবে বাবা। তুমি লজ্জা পাচ্ছ নাকি ভাই? বাবা, তুই তো দেখি পাকা কথা সব আগের থেকেই ফাইনাল করে এসেছিস রে। আরে জানিস, আমাকে ওদের বাড়িতে ওদের খুব পছন্দ হয়েছে। আমারও কিন্তু ডালিয়া দেখে খুব ভালো লেগেছে, এখন শুধু বিয়েটার অপেক্ষা। আরে দাঁড়া দাঁড়া, এখনো সবে আমার ডালিয়ার কলেজে ফার্স্ট ইয়ার, এখনো গঙ্গা যমুনা দিয়ে প্রচুর জল করানো বাকি, এখনো অনেক বছর অপেক্ষা করতে হবে। তারপর যদি সব ঠিক থাকে তাহলে আমাদের বিয়েটা হবে। তার মানে তোমার দাদা ভাইয়ের জীবনে তখন সবকিছু ঠিকঠাক চলছিল? হ্যাঁ, সব ঠিকঠাকই চলছিল, কিন্তু মাসখানেক আগে দাদা ভাই একদিন। এখানে কি করছিস দাদা ভাই? এই দাদা ভাই, কি রে, কি হয়েছে তোর? তোর চোখে জল কেন? কিছু না। কিছু না বললেই তো হবে না, তুই কাঁদছিস কেন বল? বললাম তো কিছু হয়নি। দেখ, আমার কিন্তু স্পষ্ট মনে আছে, মা মারা যাওয়ার সময় তুই খুব কান্নাকাটি করেছিলি, কিন্তু এত বছরের মধ্যে তোকে আমি একবারও কাঁদতে দেখিনি। তুই তো কিছু না বললেই হবে না, তোর কিছু একটা হয়েছে, বল দাদা ভাই, কি হয়েছে বল। তুই জেনে কি করবি টিনা? পারবি আমার সব সমস্যার সমাধান করে দিতে? পারবি আমার সমস্ত প্রবলেম সলভ করে দিতে তুই? দেখ, পারি চাই না পারি, শুনতে তো পারি। এইটুকু শুনে রাখি না, তুই আমাকে আর ডালিয়াকে নিয়ে যা যা স্বপ্ন দেখতিস সেগুলো আর কখনো সত্যি হবে না রে, হবে না সত্যি। কেন সত্যি হবে না কেন? কারণ তোর আর আমার স্বপ্নগুলো দিবা স্বপ্ন ছিল, আর দিবা স্বপ্ন কখনো সত্যি হয় না টিনা, হয় না। সত্যি করে বল দাদা ভাই, তোর আর বৌদির মধ্যে ঝামেলা হয়েছে, বল না। বেশি কিছু বলতে পারবো না টিনা। অনেকেই বলে এই পৃথিবীতে গরিব হয়ে জন্মানো নাকি পাপ, কিন্তু আজ জানলাম জানিস, এই পৃথিবীতে মধ্যবিত্ত হয়ে জন্মানো নাকি পাপ, খুব বড় পাপ। তোমার দাদা ভাই এর বেশি তোমায় কিছু বলেনি? না, বলেনি। তুমি নিজের থেকেও জানার চেষ্টা করোনি যে সেদিন তোমার দাদা ভাই কেন এরকম বলেছিল? দাদা ভাই নিজে থেকে যখন আমাকে বলেনি, তখন আমিও আর কিছু জিজ্ঞাসা করিনি, কারণ আমি পড়া, টিউশন এ সমস্ত নিয়েই তো ব্যস্ত ছিলাম, তাই আমিও আর। বুঝলাম। আচ্ছা মিস্টার সোম, আপনি নাকি রোজ ভোরবেলা মর্নিং ওয়াক করতে যান, আমরা শুনলাম। হ্যাঁ, এটা আমার বিগত 20 বছরের অভ্যাস, বলতে পারেন বদভ্যাসও বটে। আজও মর্নিং ওয়াকে গিয়েছিলেন? হ্যাঁ গেছিলাম। কখন গিয়েছিলেন? এই 4:45 নাগাদ বেরিয়েছিলাম। আর ফিরেছিলেন কখন? তখন ঘড়ি দেখিনি, ওই 6:05 কি 6:10 হবে।
আচ্ছা, আপনি ফিরে এসে ভেতর থেকে সদর দরজা বন্ধ করেছিলেন? না। কেন বন্ধ করেননি কেন? আমাদের বাড়ির সদর দরজা সকাল থেকে রাত অবধি খোলা থাকে। তাই আমরা সন্দেহ করছি যে বাইরে থেকে কেউ নিঃশব্দে বাড়ির ভেতরে ঢুকে আপনার ছেলেকে টেনে ছাদে নিয়ে গিয়ে তাকে ওপর থেকে ধাক্কা মেরে ফেলে পালিয়েছে। কি বলছেন অফিসার? তার মানে আমার দাদা ভাইকে কেউ খুন করেছে? সেটা হলপ করে এখন বলা যাবে না, তবে হলেও হতে পারে। পৃথিবীতে সবকিছু সম্ভব। কিন্তু অয়ন যদি সুসাইড করতো তাহলে নিজের পক্ষে একটা সুসাইড নোট তো থাকতো। পাওয়া গেছে সুইসাইড নোট? না স্যার, আমরা এখনো অয়নের ঘর সার্চ করিনি। আর অয়নের হাতের মুঠোয় বা ট্রাউজারের পকেটে বা লাশের আশেপাশে তেমন কিছু পাওয়া যায়নি। ওকে, তাহলে ইমিডিয়েট অয়নের ঘরটা সার্চ করে দেখো। ওকে স্যার। আর বাড়িতে তো কোনো ক্যামেরা নেই, তাই তো? না স্যার। তুমি একটু দেখো তো যে আশেপাশের বাড়িতে বা উল্টো দিকের কোনো বাড়িতে বা বাইরে কোথাও কোনো ক্যামেরা লাগানো আছে কিনা। উল্টো দিকের বাড়ির মেইন গেটের ওপরেই একটা সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা আছে, সেটা আমি একটু আগেই দেখে এসেছি। বেশ, তুমি ইমিডিয়েট ওই ক্যামেরার ফুটেজটা সংগ্রহ করে অ্যানালিসিসের জন্য পাঠিয়ে দাও। ওকে স্যার। যদি অয়নের ঘর সার্চ করে কোনো সুইসাইড নোট না পাওয়া যায় আর উল্টো দিকের বাড়ির ক্যামেরায় যদি দেখা যায় যে সকাল সকাল কেউ বাইরে থেকে বাড়িতে ঢুকেছিল, তাহলে এটা তো দিনের আলোর মতো একেবারে পরিষ্কার যে অয়নকে কেউ ঠান্ডা মাথায় খুন করেছে, একেবারে নিখুঁত পরিকল্পনা করে। কাঁথির যুবক অয়ন সোমের মৃত্যু রহস্যের তদন্তে নেমে আমরা একটার পর একটা সূত্র জুড়ে এটা বেশ বুঝতে পারছিলাম যে এই মৃত্যুর ঘটনা কোনো স্বাভাবিক ঘটনা ছিল না। এটা কি খুন ছিল নাকি ছিল নিছক আত্মহত্যা, আমরা সেটা কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। সেই সময় আমাদের হাতে আসে এমন একটা জিনিস যা আমাদের এই মৃত্যু রহস্যের তদন্তের মোড় ঘুরিয়ে দেয়। তার মানে অয়ন সোমের বাড়ির উল্টো দিকের বাড়ির সিসি ক্যামেরায় বাইরের কাউকে বা সন্দেহভাজন কাউকে সেদিন সকালবেলায় অয়ন সোমের বাড়িতে ঢুকতেও দেখা যায়নি বা বাড়ি থেকে বেরোতেও দেখা যায়নি, তাই তো? না স্যার, আমাদের টেকনিক্যাল টিম ফুটেজ ভালো করে পরীক্ষা করে দেখেছে। স্যার, ওই দিন 5:16 অয়নের বাবা মিস্টার সোমকে বাড়ি থেকে বেরোতে দেখা গেছে। আবার ঠিক 6:09 অয়নের বাবাকে আবার বাড়ির ভেতরে ঢুকতেও দেখা গেছে। তারপর ওই বাড়িতে আর কেউ ঢুকেও নি আর কেউ বেরোয়ও নি। তার মানে বাইরে থেকে কেউ ঢুকে অয়নকে খুন করেনি। হ্যাঁ স্যার, আর তাতে সিলমোহর দিচ্ছে এই ডায়েরিটা। এটা কিসের ডায়েরি? স্যার, এটা অয়নের পার্সোনাল ডায়েরি। অয়নের ঘরের টেবিল থেকে এটা পাওয়া গেছে। আচ্ছা, তুমি কি করে কনফার্ম হচ্ছে যে এই ডায়েরিটা অয়নের? স্যার, এই ডায়েরিটা অয়নের বোনকে আমি দেখিয়ে জিজ্ঞাসা করেছি। তুমি একটু ওদিকটা খুঁজে দেখো। আচ্ছা টিনা, দেখো তো এই ডায়েরিটা কার? এটা তো আমার দাদা ভাইয়ের ডায়েরি। তুমি শিওর? হ্যাঁ, এটা আমার দাদা ভাইয়েরই হাতের লেখা। আচ্ছা, তোমার হয়ে গেলে তুমি একটু বেরিয়ে এসো। ওকে ম্যাম। বুঝলাম, কিন্তু ডায়েরি থেকে কোনো দরকারি ইনফরমেশন পাওয়া গেছে কি? স্যার, এই ডায়েরিটা পড়ে বোঝা যাচ্ছে যে অয়নের নিয়মিত ডায়েরি লেখার অভ্যেস ছিল। তারপর? স্যার, শুরুর দিকে ডালিয়াকে নিয়ে ঘোরাফেরা, সিনেমা দেখা, রেস্টুরেন্টে খাওয়া আর ফোন না করা, মেসেজ না করা, এই নিয়ে কিছু ঝামেলার কথাও লেখা আছে। ক্যারি অন। স্যার, তারপর এবছর 20 এপ্রিল অয়ন আবার লিখেছে যে ডালিয়া নাকি ওর সঙ্গে আর সম্পর্ক রাখতে চায় না আর ও যেন ডালিয়ার সঙ্গে আর যোগাযোগ না করে। আর একটা কথা তো
হয়েই গেছে যে আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখবো না, ব্যাস মিটে গেল। আমি কিন্তু তোমায় এত সহজে ছাড়বো না ডালিয়া। আমাকে একদম জোর জবরদস্তি করবে না, নইলে কিন্তু অভিষেক দা তোমার নাট বল্টু টাইট করে দেবে। বাই। ও হ্যাঁ, আর আমাকে কোনোদিনও ডিস্টার্ব করবে না। তারপর 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 6 দিন ডায়েরির পাতা খালি। 27 এপ্রিল আবার অয়ন লিখেছে, আমাদের কলেজে 3rd ইয়ারের ছেলে অভিষেক গাঙ্গুলি রাস্তায় ওকে থ্রেট দিয়েছে, মেরেছে আর বলেছে। তুই কথাটা যখন বাপ পর্যন্ত টেনে নিয়ে গেলি না, তোকে একটা কথা পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আমার পেছনে লাগতে আসিস না। আমি কি করতে পারি আর কি না করতে পারি না জাস্ট তোর কোনো আইডিয়া নেই। ডালিয়ার পেছন না ছাড়লে না, তোর ওই বুড়ো বাপ আছে না, ওটাকে টানতে টানতে নিয়ে এসে ল্যাম্পপোস্টে বেঁধে চাপকাবো। তখন আবার বলতে আসিস না, অভিষেক দা প্লিজ আমার বাবাকে ছেড়ে দাও, আমার বাবাকে মেরো না। এখানেই কি ডায়েরিটা শেষ? না না স্যার। তাহলে এর পরেও আছে? হ্যাঁ স্যার, এরপরেই তো ডায়েরিতে ঘটনাগুলো দিন ধরে লেখা আছে। তাই নাকি? কিরকম বলো শুনি। 27 এপ্রিলের পর আবার 3 দিন অয়ন ডায়েরিতে কিছুই লেখেনি। তারপর 1 মে আবার লিখেছে, আজ আমি অনেক আশা নিয়ে ডালিয়াদের বাড়ি গিয়েছিলাম, সেখানে গিয়ে এরকম ব্যবহার পাবো আশা করিনি। ডালিয়ার বাড়ির লোক আমায় বলেছে, তোমার এত বড় সাহস, এত কিছুর পরেও এখানে এসে চড়াও হয়েছো। তুমি আমায় ভুল ভাবছো ডালিয়া, আমি কোনো ঝামেলা করতে আসিনি আজকে। তাহলে কি করতে এসেছো? মুচটা দেখাতে? আসলে আমাদের সম্পর্কের ব্যাপারে তুমি আমায় ঠিক যা যা বলেছো, আমি সেগুলো একবার কাকু কাকিমা এবং তোমার দাদার মুখ থেকে শুনতে চাই। আমাদের কাছ থেকে আর নতুন করে কি শুনবে তুমি? আমি যেদিন এই বাড়িতে প্রথম এসেছিলাম কাকু, সেদিন আপনি আমায় বলেছিলেন যে আমি আপনাদের হবু জামাই। তাহলে আজ এমন হঠাৎ কি হলো যে সবটা এক নিমিষে পাল্টে গেল? তার কারণ তখন আমরা আমাদের মেয়ের জন্য কোনো বেটার অপশন পাইনি তোমার থেকে, তাই। ডালিয়ার জন্য আপনারা কি বেটার অপশন পেয়েছেন সেটা আমি খুব ভালো করে জানি। তাহলে আজকের থেকে অভিষেক গাঙ্গুলিকে আপনারা জামাই বলে মেনে নিয়েছেন, তাই তো? হ্যাঁ, অভিষেককেই আমরা আমাদের জামাই করবো বলে ঠিক করেছি। তাতে অন্যায়টা কি? ওর বাবা কত কোটি টাকার মালিক তুমি জানো? ওর বাবার কত দামি দামি গাড়ি, বাড়ি, জায়গা, জমি আছে সেটা তুমি জানো? জানি কাকিমা, সবটা জানি। এবং এটা দেখেও অবাক হচ্ছি আপনারা একটু সামান্য কিছু টাকার জন্য কি করে নিজেদের রংটা বদলাতে পারেন। আপনাদের দেখে তো গিরগিটিরা লজ্জায় আত্মহত্যা করবে। পুরো শালা, যত বড় মুখ না তত বড় কথা, মেরে কিন্তু গালটা পুরো ফাটিয়ে দেবো একদম। দেবাদা, তুমি আজকে আমাকে মেরে ফেললেও আমি একটা মুখ থেকে টু শব্দ করব না, কিন্তু একটাই রিকোয়েস্ট, আমায় খালি হাতে ফিরিয়ে দিও না। তুমি কথা দাও আমার সাথে তুমি ডালিয়ার বিয়ে দেবে। শোন বাদর মুখ, তুই যে মুখটার দিকে একবার তাকিয়েছিস, তুই আজকে আমাদের বাড়িতে ভুল করে এসেছিস, ঠিক আছে, এই ভুলটা কিন্তু দ্বিতীয় দিন করিস না। আর যদি ভুলেও আমার বোনকে ডিস্টার্ব করিস, ওকে মেসেজ করিস বা কল করিস, তাহলে কিন্তু আমরা গোটা পরিবার মিলে তোর নামে থানায় গিয়ে কমপ্লেন করবো। তোমরা আমার বিরুদ্ধে থানায় কমপ্লেন করবে দেবাদা? হ্যাঁ করবো তো। আর সেখানে গিয়ে বলবো যে তুই আমার বোনকে মারধর করিস, শ্লীলতাহানি করেছিস, আর বাজে বাজে কথাও বলিস। এই নিয়ে যখন আমরা প্রতিবাদ করতে গেছি তখন তোর আমাদের গোটা পরিবারের উপরে আক্রমণ করেছিস, খিস্তি মেরেছিস, এমনকি আমাদের সবার সামনে আমার বোনের গায়ে তুই নোংরা হাত দিয়েছিস। ছি ছি দেবাদা, তোমরা এতটা নীচ? না রে, তুই যতটা ভাবছিস আমরা তার থেকে অনেক বেশি নিস। এখন যদি নিজেকে বাঁচাতে চাস তাহলে লেজ গুটিয়ে পালা, আর নইলে কিন্তু তোকে সারা জীবন ওই মামার বাড়ির ভাত খেয়ে কাটাতে হবে। এখন দেখ তুই কি করবি। ও মাই গড। তারপর টানা 8 দিন অয়ন ডায়েরিতে কিছুই লেখেনি। তারপর যেদিন বডি পাওয়া গেল, মানে 10ই মে, ও আবার ডায়েরিতে লিখেছে, আমি আর পারছি না। ডালিয়া আর ওর বাড়ির লোকের এত বড় বেইমানি আমি আর সহ্য করতে পারছি না। আমার খুব ভয় করছে।
ওর দাদা আমায় থ্রেট দিয়েছে যে আমি যদি ডালিয়াকে না ছাড়ি ওরা আমার বিরুদ্ধে থানায় গিয়ে আমার নামে মিথ্যা কেস দেবে। কি গ্যারেন্টি আছে যে আমি ডালিয়া জীবন থেকে সরে গেলেও ওরা আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবে না, আমার জীবনটা নষ্ট করে দেবে না? আমার জেল হয়ে গেলে বাপি গলায় দড়ি দেবে, টিনার জীবনটাও পুরো নষ্ট হয়ে যাবে, ওর আর কোনোদিন বিয়েই হবে না। তাই আমায় চলে যেতেই হবে। বাপি আর টিনাকে বাঁচাতে আমায় নিজেকে শেষ করে দিতেই হবে। আর আমার এই মৃত্যুর জন্য দায়ী থাকবে ডালিয়া আর ওর পরিবার। স্যার, এখানেই ডায়েরিটা শেষ। এটা খুন নয়, অ্যাবেটমেন্ট অফ সুইসাইড, মানে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার ঘটনা। এটাও কিন্তু আমাদের দেশের আইন অনুযায়ী একটা মারাত্মক অপরাধ, যেটা করেছে ডালিয়া, তার মা, বাবা এবং দাদা। তাহলে এখন কি করণীয় স্যার? আমি ইমিডিয়েট ওয়ারেন্টের ব্যবস্থা করে দিচ্ছি। তুমি ঘাড় ধরে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে এসো থানায়। দিস ইজ মাই অর্ডার। ওকে স্যার। ঠিকই শুনলেন, একটা মানুষকে খুন করা যেমন মারাত্মক অপরাধ, তেমনি কাউকে আত্মহত্যার প্ররোচনা দেওয়াটাও ক্ষমার অযোগ্য অপরাধ। ঠিক যেমন অয়ন সোমকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অপরাধে ডালিয়া আর তার পরিবারের সদস্যদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে, যাতে তাদের মতো সমাজে আনাচে কানাচে লুকিয়ে থাকা, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে থাকা অপরাধীরা বুঝতে পারে আমাদের দেশে আইনের ঊর্ধ্বে কেউ নয়। পরিশেষে বলি, আজকের পর্ব থেকে শিক্ষা নিন, সাবধান হন, সাবধান হও বাংলা।